সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি কাজী দেলোয়ার সাইকেলের মুসলিম একাডেমির গণিত বিভাগের শিক্ষক। আজ আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। আর যারা এবার এসএসসি পরীক্ষার্থী, যেহেতু দীর্ঘ 1 বছর যাবৎ আমাদের কোনো একাডেমিক কোনো ক্লাস হয় না, আর এনসিটিভি কর্তৃক আমাদের যেই শর্ট যে সংক্ষিপ্ত এসএসসি পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাস অনুযায়ী আজকে আমি আলাপ করার চেষ্টা করব। যেহেতু আমার সময় খুব শর্ট, আশা করি তোমরা এখনই, যেহেতু তোমাদের পরীক্ষা হবেই, আর আমরা সবাই মন থেকে সবাই দোয়া করি নামাজ পড়ে তাড়াতাড়ি করে আমাদের এই পৃথিবী থেকে করোনা নামক যে অভিশাপ, এটা খুব শীঘ্রই চলে যায় আর আমরা সবাই সুস্থ শরীরে স্কুলে এসে আবার পাঠদান শিক্ষাক্রম চালু করতে পারি এবং শিখতে পারি। আজ আমি তোমাদের যে অধ্যায়টা আলাপ করব সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের ৫ম অধ্যায়। যেহেতু আমাদের সংক্ষিপ্ত সিলেবাস, আমাদের মোট বই ছিল 13টা অধ্যায়, এর ভিতরে সংক্ষিপ্ত করতে করতে আমাদের 6টা করে ফেলছে। প্রায় 13টা থেকে প্রায় 60% বা 55% কি বাদ দেওয়া হয়েছে। আর আমাদের 9 এবং যতটুকু ক্লাস হচ্ছে আমার জানা মতে আমাদের ১ম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, নবম, 12 এবং 7, শুধু ৫ম অধ্যায়টা নিয়ে আমাদের কি একটা আলাপ আলোচনা হয়নি। আর এই অধ্যায়টা একটু ক্রিটিক্যাল অধ্যায় আর খুব মজার অধ্যায়। যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো দেখি, আশা করি তোমাদের সকল সমস্যা কিছুটা হলে আমি লাঘব করার চেষ্টা করব। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। চ্যাপ্টারে প্রথমে লেখা আছে, দেখো, দেখতে হলে আলো চাই। আসলে আলোটা কি ওটা জানা দরকার আছে। আলো আমরা মোটামুটি যাই দেখি সবকিছুর একমাত্র কারণ হচ্ছে কি আলো। আলো হচ্ছে এক প্রকার শক্তি, আর এই শক্তির উৎস হচ্ছে একমাত্র হচ্ছে কি সূর্য। তাহলে আলো বলতে হবে যে আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখতে কি সাহায্য করে। আর আরেকটা জিনিস জানতে হবে, আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড, প্রায় 3 লক্ষ বেগে আলো কি প্রত্যেক সেকেন্ডে পাস করতে পারে। তাহলে কি চিন্তা হবে তো আলোর বেগ কত? 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা আলো কি শিখলাম, যদি আমাদের এইগুলো পরীক্ষা আসবে না, তারপর জানার ক্ষেত্রে আর আমাদের কি কি জিনিস পরীক্ষা আসবে, সময় খুব শর্ট, আমি ওটা নিয়ে আলাপ করার চেষ্টা করব। তোমাদের ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা আলাপ করব সেটা হচ্ছে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, মানে রিফ্লেকশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ আলোর, মানে লাইট অফ রিফ্লেকশন। একটু মনোযোগ দাও, আলোর প্রতিফলন কি? আলো যখন একদম ইজি মনোযোগ দেই, আলো কিন্তু কোনো যেই মাধ্যমে বাধা পায় ওই মাধ্যমে চলতে পারে না। আলো চলে সবসময় শূন্য মাধ্যমে, আর প্রত্যেক সেকেন্ডে আলোর বেগ 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলো যখন কোনো শূন্য মাধ্যমে চলতে চলতে কোন একটা বিভেদ তলে, এটা হচ্ছে বিভেদ তল, তাহলে আলো যখন কোনো শূন্য মাধ্যমে চলতে চলতে কোন একটা মাধ্যমে সে বাধা পায়, বাধা পেয়ে সে আবার তার পূর্বের অবস্থানে ফিরে যায়, আসলো আবার কি ফিরে গেল। তাহলে সংখ্যাটা কি হবে? আলো যখন কোনো শূন্য মাধ্যমে, আলো চলে কি বেগে? শূন্য মাধ্যমে। আলো যখন কোনো শূন্য মাধ্যমে চলতে চলতে বাধা পেয়ে আবার তার পূর্বের অবস্থানে ফিরে যায়, তার নাম হচ্ছে আলো প্রতিফলন। একদম সহজ। আলো যখন কোনো শূন্য মাধ্যমে চলতে চলতে বাধা পেয়ে আবার তার পূর্বের অবস্থানে ফিরে যায়, তার নাম কি? আলোর প্রতিফলন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এখানে পড়ছে একটা বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দু সোজাসুজি একটা কি তৈরি হলো? লম্ব। যেটা আসে এটা হচ্ছে কি আপতিত রশ্মি, যেটা যায় এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। মনে দিতে হবে, যেটা আসে এটা হচ্ছে কি আপতিত রশ্মি, আর যেটা যায় এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে তাকে আই দ্বারা প্রকাশ করা হয় নাকি আর দ্বারা প্রকাশ করা হয়? তাহলে এটা খেয়াল করে দেখো, এই জায়গাটা কোন উৎপন্ন হয়েছে, এই জায়গাটা কোন উৎপন্ন হয়েছে। তাহলে লম্ব হতে আপতিত রশ্মির যে দূরত্ব তার নাম হচ্ছে আপাতন কোণ, আর লম্ব হতে প্রতিফলিত রশ্মির দূরত্বের নাম হচ্ছে কি প্রতিসরণ
কোণ, মানে একটা মনে আপাতত কোণ আর প্রতিফলন কোণ, এই দুইটা জিনিস মনে রাখতে হবে, খুব সহজ। এই বিন্দু থেকে যখন আসছে, এখন আমাদের যেই জিনিসটা বেশি মনে রাখতে হবে যে আপনি পরীক্ষা আসে যে আলোর প্রতিফলনের দুইটা বৈশিষ্ট্য লিখব। আমি বলছি যে আলো শূন্য মাধ্যমে চলে কোনো মাধ্যমে বাধাতে আবার তার পূর্বাবস্থায় যখন ফিরে যায়, তার নাম হচ্ছে আলোর প্রতিফলন। তার মানে যাই আসে আমি তাই পাই। আর এই জন্য আপতন কোণ ইকুয়াল প্রতিফলন কোণ। তার মানে আপতন কোণ যা হবে, প্রতিফলন কোণ কি হবে, তাই হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা আলোর প্রতিফলন বলে থাকি, আমার জন্য আলোর প্রতিসরণ একদম সহজ, একটু মনোযোগ দিই। আলোর প্রতিসরণ, প্রতিফলন বুঝতে পারলে আলোর প্রতিসরণ বুঝবো। তবে এই ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোর দুইটা মাধ্যমে প্রতিসরণ দুইটা মাধ্যমে ইউজ করতে হয়, একটা হালকা মাধ্যম, একটা ঘন মাধ্যম। মনে করো এটা হালকা মাধ্যম, এটা কি মাধ্যম, ঘন মাধ্যম, ওয়াটার, এটা হচ্ছে বায়ু। তাহলে এটা যদি হয় বায়ু, এটা হচ্ছে পানি। তাহলে মাধ্যম কয়টা, দুইটা, একটা হালকা মাধ্যম, একটা কি মাধ্যম, ঘন মাধ্যম। তাহলে একই আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় নরমালি আলোটা যাওয়ার কথা এইভাবে, আলোটা দেখো এই সোজা যাওয়ার কথা, কিন্তু না, আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন আলোটা কিছুটা দিক পরিবর্তন করে এই লম্বর দিকে অগ্রসর যাওয়ার কথা, কিন্তু এইভাবে, কিন্তু এটা এভাবে না গিয়ে কি কিছুটা দিক পরিবর্তন করে কোন দিকে আসছে, লম্বর দিকে অগ্রসর হয়েছে। তার মানে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় কিছুটা দিক পরিবর্তন করে লম্বর দিকে অগ্রসর হয়, তার নাম হচ্ছে কি আলোর প্রতিসরণ। অথবা আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, এটা যাওয়ার কথা এইভাবে, কিন্তু না, এটা কি হবে, লম্ব থেকে কিছুটা কি হবে, সরে যাবে। তার মানে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে লম্বর দিকে অগ্রসর হবে কিছুটা দিক পরিবর্তন করে, আর ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন লম্বর দিকে কিছুটা কি সরে যাবে। তাকে কি আলোর প্রতিসরণ বলে। তাহলে আমরা যদি মাধ্যমটা বুঝি একদম ইজি। এই ক্ষেত্রে যে কোণগুলো হবে, এই কোণ আর এই কোণ আর নট ইকুয়াল, কারণ যেহেতু লম্ব থেকে সরে যাচ্ছে, তাহলে যা দিচ্ছি আমি তাই পাচ্ছি না, কিছুটা হলে কি দিক পরিবর্তন হচ্ছে, তার নামে আলোর প্রতিসরণ। তাহলে আমরা বলতে পারি আলো যখন কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময়, এখানে হালকা আর ঘন মাধ্যম বলা দরকার নেই, আমি বোঝার জন্য বলছি, আলো যখন কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কিছুটা দিক পরিবর্তন করে, তার নাম হচ্ছে কি আলোর প্রতিসরণ। এটা হতে পারে হালকা মাধ্যমে, হতে পারে ঘন মাধ্যমে। আশা করি আলোর প্রতিসরণের সংখ্যাটা আজকে এটা প্রায় সময় পরীক্ষা আসে তোমরা লিখতে পারবো। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, আলোর প্রতিসরণ সূত্রটা হচ্ছে আলো যখন কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কিছুটা দিক পরিবর্তন করে, তার নাম হচ্ছে আলোর প্রতিসরণ। দেখো যাওয়ার কথা কিন্তু এইভাবে, চলে গেছে কি লম্ব থেকে সরে গেছে, অথবা যাওয়ার কথা কিন্তু ছিল এইভাবে, লম্বর দিকে কি হয়েছে, অগ্রসর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরো ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবে। তোমার আমাদের লিখতে সময় নাই, তোমরা নিজে নিজে লিখে প্র্যাকটিস করবে। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করবো, আলোর প্রতিফলন একটু আলাপ করছিলাম, এটা বিরামন পরীক্ষা আসলে কি আয়না কাকে বলে, আয়না, আয়না বা দর্পণ, এই সংখ্যাটাও আসছে আমাদের, দর্পণ কাকে বলে। কি বললাম, আয়না কাকে বলে বা দর্পণ। আমরা সবাই নিজের চেহারা আয়নায় আমরা দেখি, এটা আসলে হয় কি আলোর যে পরীক্ষা আসলে কি আলোর প্রতিফলন না প্রতিসরণ, আলোর প্রতিফলনের কারণে হয়। আচ্ছা, আয়না বা দর্পণ কাকে বলে আমরা একটু শিখবো। আয়না
ইংরেজিতে বলে মিরর, আর বাংলায় বলে দর্পণ বা আয়না। তাহলে আয়না হচ্ছে, একটু বুঝো, ওই যে আমরা আলোর প্রতিফলন করলাম, আলো যখন কোনো যে মসৃণ তলে, তলটা হবে কি মসৃণ, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, যেমন এরকম আসে বাধাতে, ঠিক বাধা না পেয়ে আবার আগের জায়গায় চলে যায়, এই তার নাম হচ্ছে আয়না বা দর্পণ। যে মসৃণ তলে, আমি আবার বলি, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় আয়না বা দর্পণ। যেটাই আসে পরীক্ষায় তোমরা লিখবা। তাহলে অবশ্যই দর্পণটা কি হতে হবে, মানে তলটা হতে হবে কি মসৃণ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আমরা ওইটা নিয়ে আলাপ করবো। এই অধ্যায়ের যে মূল যে টপিকসটা সেটা হচ্ছে আমাদের লেন্স। লেন্সটা এখন সাড়ে নিজে দিনে চশমা করে আছে, তোমরা দেখতেছো। লেন্স কাকে বলে পরীক্ষা আসে, লেন্স কাকে বলে। আমি আজকে এতটুকু পড়াই শেষ করে দেবো, নেক্সট ক্লাসে বাকিটা পড়াবো। লেন্স কাকে বলে? লেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ লেন্স? লেন্স একটু মনোযোগ দাও, যেটা গোল কিছু লিখছি না, পরীক্ষা আসতে পারে। এটা লেন্স কাকে বলে? লিখবা যে দুটি গোলীয় পৃষ্ঠ ধারা, আর একটা লিমিটেশন থাকবে, মানে সীমাবদ্ধ থাকবে। দুটি গোলীয় পৃষ্ঠ ধারা, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যম। এই দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা তাহলে কি থাকবে? লিমিটেশন থাকবে। তাহলে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। আমি কি বলছি শিক্ষার্থী? বললাম যে দুটি গোল না, হ্যাঁ, দুটি গোলীয় পৃষ্ঠ হতে হবে এবং তার নির্দিষ্ট সীমাবদ্ধ থাকতে হবে, তার মান থাকতে হবে, এত ভ্যালু বা এত ভ্যালু। তাহলে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেন্স হচ্ছে দুই প্রকার। লেন্স হলো দুই প্রকার। একটা হচ্ছে উত্তল লেন্স, আরেকটা হচ্ছে অবতল লেন্স। একটা উত্তল আরেকটা অবতল। খুব ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। আমি বললাম লেন্স কাকে বলে বলছিলাম? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। লেন্স এখন দুই প্রকার, একটা উত্তল লেন্স আরেকটা অবতল লেন্স। আর উত্তল লেন্সের চিত্রটা দেখো, এটা হচ্ছে উত্তল লেন্স চিত্র, এটা হচ্ছে কি অবতল লেন্স চিত্র। এগুলো বোঝার জন্য আমি একটু বলে দিচ্ছি। এই যে এই দুটো প্রান্ত, মাঝখানে তো কাটিয়ে আছে, সবগুলো দেখো। উত্তল লেন্স, যে লেন্সটার প্রান্ত, প্রান্ত মানে কি একেবারে মাথা, সরু মানে চিকন, আজকে একটু জানতে হবে সরু মানে চিকন আর পুরু মানে কি মোটা। যে লেন্সের প্রান্তভাগ সরু, মধ্যভাগ পুরু, খেয়াল করে দেখো। তাহলে সরু আর কি পুরু। যে লেন্সের অথবা চিকন দেখতে পারো, চিকন অথবা মোটা। খেয়াল করে দেখো তো, এই লেন্সের কিন্তু প্রান্তভাগ কি একেবারে চিকন না আর মধ্যভাগ একেবারে মোটা না। যে লেন্সের প্রান্তভাগ সরু, মধ্যভাগ পুরু, তাকে উত্তল লেন্স। সহজ না? মানে
চিনার জন্য যে লেন্সের প্রান্তভাগ সরু আর মধ্যভাগ পুরু তাকে বলে কি উত্তল লেন্স। আর যে লেন্সের প্রান্তভাগ পুরু আর মধ্যভাগ সরু আর উল্টা, দেখো এই ক্ষেত্রে এই সাইডটা কিন্তু মোটা, এই সাইডটা কিন্তু চিকন, কিন্তু এই ক্ষেত্রে এই সাইডটা মোটা, ভেতর সাইডটা কি চিকন। তো যে লেন্সের প্রান্তভাগ পুরু আর মধ্যভাগ সরু তাকে বলে অবক্তল লেন্স। একটা আরেকটার বিপরীত, তাহলে একটা আরেকটার বিপরীত হলে এটা হবে কি প্লাস আর এটা হবে কি মাইনাস। তাহলে যে লেন্সের প্রান্তভাগ সরু মধ্যভাগ পুরু মানে মোটা তাকে বলে উত্তল লেন্স। আর যে লেন্সের প্রান্তভাগ পুরু আর মধ্যভাগ সরু তাকে বলে কি অবতল লেন্স। তার মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। এখন দেখো আমি এই লেন্সকে চেনার জন্য যেহেতু এটা প্লাস, এই সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল মানে কি সমান, যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি খেয়াল রাখো, যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি বাধা পেয়ে যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি কোনো বিন্দুতে বাধা পেয়ে একটি বিন্দুতে মিলিত হয়, এই একটা বিন্দুতে মিলিত হয় তার মানে কি উত্তল লেন্স বা অভিসারী লেন্স। যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি কোনো একটা বিন্দুতে মিলিত হয় তার নাম হচ্ছে কি উত্তল লেন্স বা অভিসারী লেন্স। আর অবতল লেন্স হচ্ছে যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি দেখো এটা যার কথা কি এটা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে, আর এটা কি একটা বাধা পেয়ে এদিকে চলে গেছে, একটা বাধা পেয়ে এদিকে চলে গেছে, তাহলে এই যে তার সমস্ত বিপরীত দিকে এই যে এখানে থেকে এটা ফোকাস বিন্দু কি মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে যা এটা তার বিপরীত। এটা হচ্ছে যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি কোনো বিন্দুতে বাধা পেয়ে একগুচ্ছ পরিণত হয় তার নাম উত্তল লেন্স। আর যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি বাধা পেয়ে তার বিপরীত দিকে অগ্রসর হয় তার নাম হচ্ছে কি অবতল লেন্স। তার মানে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। তার মানে আমাদের যাদের চোখের সমস্যা আছে, যারা কাছের জিনিস কম দেখি তাদের জন্য এই উত্তল লেন্স প্লাস, যারা দূরে জিনিস দেখে তাদের জন্য কি অবতল লেন্স। আশা করি আমরা আজকে যা ক্লাস করালাম লেন্স কাকে বলে, লেন্স কত প্রকার ও কি কি এগুলো সম্পর্কে আমাদের কিছুটা হলো কি ধারণা হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর যদি কোনো প্রবলেম হয় সেটা লাইক এবং কমেন্টসের মধ্যে কি জানাবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রার্থনা করেই আজকের মতো ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।